প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আইএফএসি ব্যাংক সংলাপ প্রতিদিনে। আমি মুকসিমুল হাসান। আজ আমাদের সাথে অতিথি হিসাবে রয়েছেন আমার ঠিক ডানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, এবং বামে রয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা কোনো ধরনের ভূমিকা ছাড়াই আজকের আলোচনায় যেতে চাই। কিছুক্ষণ আগে বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা তিনি দেখা করেছেন, এবং তার অনেক দিন পরেই মনে হয় এরকম একটি সাক্ষাৎ আমরা দেখলাম। এবং সেই সাক্ষাতের পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, এবং তিনি বলেছেন যে বাংলাদেশের সঙ্গে ভারত আরও সম্পর্ক দৃঢ় করতে চায়। দুদেশের মধ্যকার যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে ভারত সজাগ, এবং তারা দ্রুত সময়ের মধ্যেই সেগুলো সমাধান করতে চায়। এবং একই সঙ্গে বিএনপি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন সেগুলো নিয়ে তিনি বলেছেন যে দুদেশের ভিতরে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক রয়েছে, বিশেষ করে পানির সমস্যা, পানির ন্যায্য হিস্যা, সীমান্ত হত্যা বন্ধ এবং আঞ্চলিক সমস্যার সমাধানে ইতিবাচক ভূমিকা রাখার ব্যাপারে আলোচনা হয়েছে। আমি আপনার কাছেই জানতে চাই যে কতদিন পরে বিএনপির সঙ্গে এরকম একটি আনুষ্ঠানিক বৈঠক আমরা ভারতের দেখলাম, এবং এই বৈঠককে আলাদা কোনো গুরুত্ব আপনি দিবেন কিনা? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এনটিভির সম্মানিত দর্শক শ্রোতা, দেশে এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে সশ্রদ্ধ সালাম। আমার সহারচক সাইফুল ভাইকে আমার শুভেচ্ছা। অনেক দিন পর এবং ভারত ভেবেই নিয়েছিল এই দেশে চিরদিন আওয়ামী লীগ থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আওয়ামী লীগ থাকবে, আর বিএনপি নামক এই রাজনৈতিক দলটি বা বিরোধী দল আর কেউ বাংলাদেশের শাসন ক্ষমতায় ফিরে আসতে পারবে বা আসার সুযোগ হবে এই চিন্তা কোনোদিন তারা করেনি। যে কারণে শুধু বিএনপি না, আওয়ামী লীগের বাইরে তারা কাউকে চিন্তা করে নাই। দল হিসেবে বিএনপি বড় ছিল, তো সেটাও একসময় ছিল। একসময় যখন ম্যাডাম খালেদা জিয়া বিরোধী দলের নেত্রী ছিলেন তখন লাল গাছের সম্বর্ধনা দিয়েছিল। এটা বিরল একটা ঘটনা। সেটা যে কোনো কারণে নষ্ট হয়ে গেছিলো আমাদের। এরপর থেকে বিএনপির সাথে সম্পর্ক আর উন্নতি হয়নি। এখন ভারত বুঝতেছে আমাদের পক্ষ থেকে, কিন্তু আমাদের 21 দফা সাইফুল ভাই জানেন, 21 দফা যখন 31 দফা তখন আমাদের পরিষ্কার বলা ছিল আমরা কোনো দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনো হস্তক্ষেপ করবো না। কোনো দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি করতে গেলে আমরা সেগুলি কোনোভাবে প্রশ্রয় দেব না। মানে ভারতকে আশ্বস্ত করার মতো যা যা করার দরকার, প্রতিবেশী একটা রাষ্ট্র বা বন্ধু রাষ্ট্র বলি স্বাধীন যুদ্ধের সময় আমাদের সহায়তা করেছে। যেভাবেই বল না কেন, আমরা কিন্তু বিএনপি এবং আমরা বিরোধী দল, আমাদের জোটের সাথে যারা ছিলেন, জোটের বাইরে মিলিয়ে আমরা যারা সম্মিলিতভাবে রাজপথে ছিলাম, তাদের পক্ষ থেকে ভারতকে কিন্তু আশ্বস্ত করা হয়েছিল যে আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতা যাই, ভারতের আভ্যন্তরীণ কোনো ব্যাপারে আমরা হস্তক্ষেপ করবো না। ভারতের এখানে কোনো ধরনের ভয় পাওয়া বা কোনো ধরনের বাংলাদেশের পক্ষ থেকে তাদের বিরোধিতা করা এরকম কোনো ঘটনা ঘটবে না। তারপরে ভারত বিশ্বাস করেনি সে কথাটা। কেন করে না এরকম? বিশ্বাস করেনি তাদেরকে, তারা পরিষ্কার বলে আওয়ামী লীগ ইজ আওয়ার টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড ফ্রেন্ড। কিন্তু বিএনপি তো দীর্ঘদিন ক্ষমতায় ছিল। টেস্টেড এবং ট্রাস্টেড এখানে একটা পার্থক্য আছে। বিএনপির সাথে পার্থক্য বিএনপির একজন কর্মী হিসাবেই বলে যে আন্তর্জাতিক ক্ষেত্রে যে কোনো ব্যাপারে যখন ভোটাভুটি হয়, বিভিন্ন যে সমস্ত আমাদের বিশ্ব সংস্থা যে জায়গাগুলি আছে সেই সংস্থাগুলো যখন ভোটাভুটি হয়, বিএনপি কিন্তু তার নিজস্ব মতামত ব্যক্ত করে। সে যে কোনো ক্ষেত্রে জাপানের সাথে প্রতিযোগিতা করতে গেছে, ভারতের সাথে করতে গেছে বিভিন্ন সময়, এবং জিতছেও। একশো জিয়া রহমান যখন জিতছিলেন। কিন্তু আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্ক এমনই, বাংলাদেশের বিরোধী যদি সেই মানে প্রস্তাব বাংলাদেশের বিপক্ষে যদি যায়, ভারত যদি সেটিকে সমর্থন করে, আওয়ামী লীগ সেটিই করে। আর ভারত যাকে সমর্থন করবে, বিশ্ব রাজনীতিতে কেউ কোথায় গেল না করে সে দেখবে না। ভারত যাকে সমর্থন করবে, যেদিকে মন নেবে আপনার এই আওয়ামী লীগ সেদিকে মন নেবে। তো একটি ক্ষেত্রে ব্যতিক্রম আমরা দেখলাম, কিন্তু ভিতরে আবার সম্পর্ক ঠিকই ছিল। সেটা হলো ইসরায়েলের ক্ষেত্রে। ইসরায়েলের ক্ষেত্রে ভারত যখন প্রচণ্ডভাবে আমেরিকার পক্ষ হয়ে সাথী হয়ে যখন আক্রমণের ব্যাপারে একেবারে মানে নিঃস্বার্থ সমর্থন দিয়ে ফেলল, সেই সময় রাষ্ট্রের পক্ষ থেকে অবশ্য বাংলাদেশ সরকার সেই সময় ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিয়েছে, ফিলিস্তিনের পক্ষে নিয়েছে সমর্থন, কিন্তু ওইটুকু। তারপরে যেটা কার্যকরী যেটা করে সেটা আবার করে নাই। কিন্তু বাইরের দৃষ্টিতে এটা দেখা গেছে ভারত যেদিকে অবস্থান তার বিপরীতে। এবং যদি আমরা অন্য রাজনীতি দেখা যায়, সেটা হলো যে ভারতের সাথে সম্পর্ক ভালো করে রাশিয়া।
বাংলাদেশ আওয়ামী লীগের সাথে রাশিয়ার সম্পর্ক, দেশের না, আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্ক ভালো, রাশিয়ার সম্পর্কে ভালো। এটা যদি আবার বিএনপির সাথে সময় আসতো, বা আগে যেটা ছিল সেটা কিন্তু একটা ভিন্নতা ছিল। এই জন্য ভারত মনেই করতো যে আওয়ামী লীগ আমার ঘরের মানুষ, যা বলবো তাই শুনবে, যা করব তাই করবে। এবং যত স্বার্থ, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ভারত যতবার বলেছে তাই তো করেছেই। এমনকি আওয়ামী লীগের পক্ষে তো বলে আর কিছু দরকার আছে নাকি, আমরা দাওয়াত খেতে গেলে খাওয়ার পরে বলে আর একটু মিষ্টি বা একটু দই খাবেন না, আর একটু খান। তো বাংলাদেশ আওয়ামী লীগ ওইভাবে ভারতকে বলতে হতে পারে আর কি লাগবে, যেমন বলেই ফেলেন আমি যা ভারতকে দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে। তো এই সমস্ত কারণেই ভারত আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতা রাখার জন্য যথেষ্ট চেষ্টা করেছে, এখনও ষড়যন্ত্র করতেছে, আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসার জন্য ষড়যন্ত্র করছে। যেমন ধরেন এই যে যেটা এই 5 তারিখের পরে 5ই আগস্টের পর এই যে শাহবাগে একটা হিন্দু সমাবেশ করলো, জি, হিন্দু সমাবেশ করলো, আমার পাবনাতেও করলো। পাবনাতে একটা মন্দির ভাঙা নিয়ে পোপারে, আমার ঈশ্বরদীতেও ভাঙে না, একটা জায়গায় তারপরে সমাবেশ করেছে। তো আমি পরে আইনশৃঙ্খলা মিটিং করে বললাম যে কেন তারা সমাবেশ করে, তারা আমি মন্দিরে 10-12টা মন্দিরে গেছি, আমি একদিকে বক্তৃতা করছি, আরেকদিকে তাদের শঙ্কর বাজাচ্ছে, এই করতেছে, নাচ গান সব তাদের হচ্ছে, আমি লাইভে গেছি, সেখানে দেখেছে, সারা বিশ্ব দেখেছে। তারপর তার মিছিল করলো। আমি পরে শান্তি শৃঙ্খলা মিটিংয়ে বললাম, এসপিডিসি র্যাব প্রধান এবং সেনাবাহিনী প্রধান যিনি ছিলেন ওখানে দায়িত্বে, বললাম যে ওরা কেন মিছিল করলো, এখান থেকে কোনো ওদের সম্প্রীতির কোনো তো হয়নি, ঘাটতি হয়নি, কেন এটা করলো। এরপরে যদি আসে ওরা, তাহলে ওরা কিন্তু হিন্দু হিসাবে আমরা ট্রিট করবো না, আওয়ামী লীগ হিসাবে ট্রিট করবো। কারণ আওয়ামী লীগের শেষ মিছিল ওরা ছিল, অনেকেই ছিল। তা আওয়ামী লীগের শেষ মিছিল থাকলেও আমার বৈষম্যের যে ছাত্রদের উপর গুলি করলো, মারা গেল, অনেকে আহত হলো, সেই মিছিল যারা করেছে তারা হিন্দু হওয়ার কারণে সেই মিছিলে তারা আসবে, এটা কিন্তু আমরা মানব না। আর এখানে কোনো ঘটনা ঘটেনি, এখানে তাদের সম্প্রীতি নষ্ট হয়নি। তো এইরকম কিছু ব্যাপার নেই। আর বাংলা নামে একটা আপনার মিডিয়া আছে, আর বাংলা, সেই সাংবাদিক লাভ দিয়ে দৌড়াতে যায়, গিয়ে বলে এই যখন কারফিউ দিয়ে দিল, আমার দিদি সব কিছু কন্ট্রোল করে ফেলেছে, আমার দিদি সেনাবাহিনীকে দিয়েছে, এখন আর কিছু হবে না, এখন এই জামাত শিবির এরা যারা করে তারা হয়ে যাবে, শেষ হয়ে গেছে, এই বলে টলে গেলো। তারপরে আবার বললো যে কোটিখানেক মানে হিন্দু বর্ডারে অপেক্ষা করতেছে, তাদের মারা হচ্ছে, পোড়ানো হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, নিজেদের কত কথা। তার মানেটা কি? তার মানে তারা আওয়ামী লীগ যেহেতু ক্ষমতা নেই সেহেতু এতগুলি কথা বলতেছে। কিন্তু বাস্তবতা শেষ করি, বাস্তবতা হলো স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত হিন্দুদের যত জায়গা জমি দখল হয়েছে 95% আওয়ামী লীগ কিনেছে বা জোর করে নিয়েছে। হিন্দুদের মেয়েদেরকে বিয়ে করছে জোর করে 99% হলো আওয়ামী লীগ। বিএনপি কিন্তু একজনে হিন্দু মেয়ে বিয়ে করে না, জোর করে বিয়ে করার প্রশ্নই ওঠে না। তো এত কিছু পরও তারা সংখ্যালঘু নির্যাতিত হয়েছে আওয়ামী লীগের সময়, মন্দির টন্দির আক্রমণ হয়েছে আওয়ামী লীগের সময় ম্যাক্সিমাম। অথচ তারা কীভাবে না কীভাবে তারা আওয়ামী লীগের আমরা একটু বিরতিতে যেতে হবে, তার আগে আমরা একটু সাইফুল হক আপনার কাছে একটু এই বিষয়টার সঙ্গেই জানতে চাই যে দুটি বিষয় হাবিব ভাই কথা বললেন। বিশেষ করে তিনি একটি অভিযোগও করেছেন যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র এখনও ভারত করছে। এবং আরেকটি বিষয় আমি আপনার সাথে এর সঙ্গে জানতে চাই, সেটি হচ্ছে যে দুদিন আগেও আমরা দেখেছি যে আইন উপদেষ্টা যিনি রয়েছেন আসিফ নজরুল, তিনি বলেছেন যে আইনি প্রক্রিয়া শুরু হলে শেখ হাসিনাকে ভারতের সাথে চুক্তি অনুযায়ী ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। তো আসলে শেখ হাসিনা আছে ভারতে, আবার বাংলাদেশ ভারতের কূটনৈতিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক এগুলো তো থাকবে, কিন্তু এই যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চাচ্ছে ভারত, এই বক্তব্যের সাথে আপনি একমত কিনা? এবং আপনি বিএনপি জোটেও বা এই সরকার বিরোধী যে জোটটি ছিল সেখানেও আপনি অ্যাক্টিভ রোলে ছিলেন, তো এই জায়গা থেকেও যদি বলি যে এই আওয়ামী লীগের বাইরে এসে ভারত অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক বিল্ড আপের চেষ্টা করছে, এটিকে কীভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ প্রিয়ভাজন হাবিব ভাই, আর আপনার অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাই। আমি প্রথমত আপনি হাবিব ভাইকে যে প্রশ্ন করলেন ওখান থেকে একটু কথাটা বলতে চাই। ভারত বাংলাদেশের যে সম্পর্ক, এটা তো বলতে পারেন প্রায় একটা অস্বাভাবিক একটা সম্পর্ক ছিল। অস্বাভাবিক এদিক থেকে যে ভারত বাংলাদেশকে কখনোই একটা স্বাধীন সার্বভৌম জাতি রাষ্ট্র হিসাবে যে স্বীকৃতি দেওয়া, তার যে মর্যাদা, তার যে সম্মান, আমাদের সার্বভৌমত্বের যে মর্যাদা, সেটা কিন্তু ভারতের দিক থেকে আমরা দেখিনি। সমস্যাটা হলো যে 5ই আগস্টের পর থেকে ভারতের সরকার, নরেন্দ্র মোদীর যে সরকার, তাদের বাংলাদেশ নিয়ে যে তৎপরতা খেয়াল করবেন তারপর থেকে, এবং প্রায় উস্কানিমূলক যে তৎপরতা, তো এটা ইতিমধ্যে আমি বলেছি যে
আওয়ামী লীগের যে পতন, শেখ হাসিনার সরকারের যে বিদায়, এটা মনে হয়েছে যেন ভারত এটাকে নিজের পরাজয় হিসাবে এটাকে তারা বিবেচনা তারা কিন্তু করে আসছেন। এবং এরপর থেকে মোদিবাগ গদি মিডিয়া তাদের যে বাংলাদেশ বিরোধী যে তৎপরতা, সেই তৎপরতা আমরা লক্ষ্য করেছি। এখন আপনি আজকে বললেন যে বিএনপির মহাসচিবের সাথে ভারতের হাই কমিশনার তিনি আজকে দেখা করেছেন, ভালো কথা। তিনি আমাদের যে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে কিছু আলোচনা হয়েছে, কিন্তু এ পর্যন্ত আমরা ভারতের নিরাপত্তা যতগুলো ইস্যু ছিল প্রায় প্রতিটা বিষয় আমরা কিন্তু সমাধান করে দিয়েছি। কিন্তু আমাদের সীমান্ত বলি, পানি বলি, বাণিজ্যের ভারসাম্যের আমাদের সমস্যা বলি, সবগুলো কিন্তু এখনো পর্যন্ত ঝুলে আছে। গতকালকে আপনি অত নিশ্চয় খেয়াল করেছেন, ভারতের বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তিনি কালকে খুবই উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। বাংলাদেশের কোনো নাগরিক যদি ভারতে পাওয়া যায়, তাদেরকে ধরে দরকার হলে উল্টো করে বেঁধে তারপরে তাদেরকে পিটানো হবে তারপরে। এবং এটা তিনি যেই ভাষায় কথাটা বললেন খুবই আপত্তিকর, খুবই অন্যায়, এবং এটা সাধারণ যে কূটনৈতিক শিষ্টাচার এটা হচ্ছে তার বাইরে। তার মানে হচ্ছে যে বাংলাদেশের যে পরিবর্তন, ছাত্র শ্রমিক জনতার যে অভ্যুত্থান, এর মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার যেভাবে বিদায় নিয়েছে, তারা যেভাবে পালিয়ে গেছেন, এবং মানুষ এই নতুন বাংলাদেশ গড়ে তোলবার জন্য মানুষের এখন যে নতুন যে উদ্যোগ, এখনও পর্যন্ত ভারত এটাকে তারা মেনে নিতে তারা কিন্তু পারেনি। ফলে তাদের কথাবার্তার মধ্যে যে মানে উদ্বেগ, যে উষ্মা, যে ক্ষোভ এবং বিরক্তি, এবং ধারাবাহিকভাবে একটা বাংলাদেশ বিরোধী যে তৎপরতা, সেই তৎপরতা এখনও পর্যন্ত অব্যাহত আছে। দুর্ভাগ্যজনকভাবে আমি গত কদিন ধরে আমার বন্ধুরা আনন্দবাজারের খবর যেগুলো তারা আমাকে পাঠাচ্ছেন, আমি একটা দেখলাম না যে 5ই আগস্টের পর থেকে দুইটা ব্যতিক্রম ছাড়া এখানে ইতিবাচক কোনো খবর। বাংলাদেশ যেটা নতুন অভিযাত্রার দিকে যাচ্ছে, একটা পরিবর্তনের দিকে যাচ্ছে, বাংলাদেশ যে গত 16 বছরের আবর্জনাকে দূর করে আমরা কীভাবে একটা গণতান্ত্রিক, মানবিক, একটা জবাবদিহিমূলক রাষ্ট্র সরকার সমাজ করতে চাই, যেখানে পরিবর্তন সংস্কার নিয়ে বড় একটা আলোচনা। তো এই আলোচনার কোনো ইতিবাচক কোনো বিষয় আমি আনন্দবাজার থেকে শুরু করে ভারতের মিডিয়াতে এই প্রচার প্রায় অনুপস্থিত, দুই একটা ব্যতিক্রম ছাড়া। বোঝা যাচ্ছে তারা এখনও পর্যন্ত আমাদের স্বাধীন সার্বভৌম, আমাদের যে অস্তিত্ব, এটাকে তারা এখনও পর্যন্ত মেনে নিতে পারছে না। একটা অনুগত জায়গা তারা দেখতে চায়। আপনি এখানে ইলিশ রপ্তানির যে কথাটা বললেন, সেটা তো ইলিশ রপ্তানির আলোচনা পরে আসবো। ধরুন এই যে জায়গাটা তারা যে যাচ্ছে, কিন্তু আমাদের কথা খুব পরিষ্কার, আমি তো আমার প্রতিবেশী বদলাতে পারবো না, ভারতও পারবে না, আমরাও পারবো না। আমি আমার প্রতিবেশীর সাথে আমি সমতা, ন্যায্যতা, সম অংশীদারিত্বের ভিত্তিতে, সমস্বার্থের স্বীকৃতির ভিত্তিতে আমি যাবতীয় অমীমাংসিত সমস্যাগুলোকে আমরা সমাধান করতে চাই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিন্তু ভারত এই ক্ষেত্রে বাংলাদেশের অস্তিত্বের যে প্রশ্নগুলো, আমার পানির উপরে ন্যায্য হিস্যা থেকে শুরু করে সবগুলোকে বাস্তবে তারা কিন্তু ঝুলিয়ে রেখেছে। আরও দেখবেন ভারত একটা আওয়ামী লীগের একটা ফ্যাসিবাদী দুঃশাসনকে, যাদের কোনো ম্যান্ডেট নাই, যাদের কোনো পপুলার কোনো সমর্থন ছিল না, যেটা কোনো নির্বাচিত সরকার নয়, তাদেরকে সমর্থন করতে যেয়ে, মানে এক ঝুড়িতে সমস্ত ডিম রাখতে যেয়ে সমগ্র বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের বিরুদ্ধে বাস্তবে ভারত অবস্থান নিয়েছে। এবং বাংলাদেশের মানুষ যে আজকে ভারতের বিরুদ্ধে যে ক্ষোভ, এই ক্ষোভ প্রধান কারণটা রাজনৈতিক, এর ভিতরে কোনো সাম্প্রদায়িক কোনো বিষয় নেই। এবং তারা যেভাবে ওই যে বললাম একটা ফ্যাসিস্ট সরকারকে শর্তহীনভাবে তারা সমর্থন রাখতে যেয়ে তারা আজকে পুরো বাংলাদেশকে আজকে একটা বৈরী জায়গায় ইতিমধ্যে তারা কিন্তু নিয়ে গেছে। আমরা এটা কিন্তু কখনো চাইনি। কোনো প্রতিবেশীর সাথে ভারতের কিন্তু কোনো ভালো কোনো সম্পর্ক কিন্তু নেই, এবং তারা এখানে চেয়েছেন একটা ক্লায়েন্ট স্টেট হিসাবে বাংলাদেশ যেন তাদের যে পররাষ্ট্র নীতি বা তাদের যে আঞ্চলিক নীতি বা দক্ষিণ এশিয়ার তাদের যে নীতি অথবা চীন বিরোধী তাদের যে তৎপরতা, তার মধ্যে বাংলাদেশ যেন তাদের অনুগত হয়ে যেন ভূমিকাটা পালন করে। ভারতের প্রথমত বলতে চাই, এই নীতি দর্শনের পরিবর্তনটা অত্যন্ত জরুরি। বাংলাদেশ স্বাধীন জাতি রাষ্ট্র হিসাবে এটাকে স্বীকৃতি দিয়ে
যাবতীয় নিশ্চয়ই আমি আমার অমীমাংসিত বিষয়গুলো আমি সমাধান করব। আমি করতে চাই। আর আপনি আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন এর ব্যাপারে মানে সর্বশেষ ষড়যন্ত্র। ষড়যন্ত্রের ব্যাপারে যেটা আপনি বলছিলেন যে প্রথমত পতিত সরকারের প্রধানমন্ত্রী তিনি ভারতে আশ্রয় নেওয়ার ভেতর দিয়েই তো ভারত যে বাংলাদেশের মানুষের যে গণঅভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে তারা যে অবস্থান নিয়েছেন সেটা খুবই পরিষ্কার। এবং যতদিন তারা ভারতে তারা শেখ হাসিনা এবং তাদেরকে তারা রেখে দেবেন, বাংলাদেশে কিন্তু সেখানে এরকম একটা উত্তেজনার সম্পর্ক তারা কিন্তু জিয়ে রাখবেন। আমাদের একটা গলার কাঁটা আগের হয়ে থাকবে। গলার কাঁটা হিসেবে থাকবে। এবং আগের সরকারের আমলে বন্দি প্রত্যর্পণ যে চুক্তি হয়েছে আছে। সেই চুক্তি অনুসারে বাংলাদেশ খুব ন্যায্যভাবে জি, বাংলাদেশ সাইফুল ভাই। কিন্তু তাদেরকে কিন্তু ফেরত চাইতে পারে। চাইতে পারে। হাবিব ভাই, আপনার কাছে যে জিনিসটি একটু জানতে চাই এবারে, সেটি হচ্ছে যে আপনি নিশ্চয়ই জানেন যে ভারতে ইলিশ রপ্তানি নিয়ে আলোচনা হয়েছে। আমরা আগে জেনেছি যে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কালকে বলা হয়েছে যে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে। আজকে আমরা দেখলাম মৎস্য প্রাণী সম্পদ বিষয়ক যে উপদেষ্টা রয়েছেন তিনি বলেছেন যে আমরা ভারতে ইলিশ রপ্তানির বিপক্ষে। আবার তিনি এটিও বলেছেন যে ইলিশ রপ্তানির ফলে আমাদের ইলিশের দাম বাড়বে না, তবে যদি এই রপ্তানির ফলে যদি ইলিশের দাম বাড়ার কোনো পসিবিলিটি থাকে তারা ব্যবস্থা নেবে। এবং সবশেষ কিছুক্ষণ আগে আজকে অর্থ উপদেষ্টা তিনি জানিয়েছেন যে জাতীয় স্বার্থেই ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আমার প্রশ্ন আপনার কাছে দুটি জায়গায় যে আসলে আমাদের ইলিশ রপ্তানি জাতীয় স্বার্থে বা পার্শ্ববর্তী দেশ বা যে কোনো দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক বাণিজ্যিক সম্পর্ক থাকতেই পারে, আমাদের ইলিশ পর্যাপ্ত আছে কিনা, জাতীয় স্বার্থে আমরা ইলিশ রপ্তানি করার সিদ্ধান্তকে কিভাবে দেখছেন, এবং এই ইলিশ রপ্তানির ফলে আসলে আমাদের দেশে ইলিশের দাম বাড়বে কিনা? না, আমাদের দেশে তো গতবার আমরা দেখলাম যে বাংলাদেশে যে দাম ভারতের অর্ধেক দাম। তার মানে এখান থেকে ইলিশ যখন পাঠানো হয়েছে সেইভাবে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে অল্প দাম, যে কারণে ভারত অর্ধেক দামে আমাদের দেশ থেকে পেয়েছে। আর আমার কথা হলো যে আমাদের বাংলাদেশের ইলিশ মাছ হলো আমাদের কি বলবো, এটা জাতীয় মাছ বল নাকি? জাতির সব মানুষ কিন্তু খেতে পারে না। এমনও লোক আছে 1 বছর না, বছরের পর বছর ইলিশ মাছের স্বাদ কি তার বুঝে না। 1 কেজি ইলিশ কিনতে গেলে 1 কেজি ওজনের ইলিশ কিনতে গেলে 1200-1400 টাকা, ছোটোগুলো তো একটু কম। এরা কিনে খেতে পারে না। এখন রপ্তানি করবে বাংলাদেশ, দেশের মানুষকে না খেতে দিয়ে, যে বিগত সরকার যেটা করেছে যে দেশের মানুষ খেতে পাক আর না পাক, ভারত খেতে পারলে তার খাওয়া হলো, সম্পর্কটা এরকম ছিল। এখন আমাদের কত হাজার কোটি টাকা ইলিশ রপ্তানি থেকে আসে সেটা একটা দেখার বিষয়। আমাদের আছে কিনা পর্যাপ্ত, ওখানে দেওয়ার পরে আমাদের যেমন ভারত মানে পেঁয়াজ আমরা তাদের কাছ থেকে ইম্পোর্ট করি, হঠাৎ করে তারা বললো যে আমাদের পেঁয়াজের ঘাটতি হয়ে যাবে, আমরা পেঁয়াজ রপ্তানি করবো না। ওইবারে আমাদের পেঁয়াজ 300 টাকা কেজি আমাদের কিনতে হয়েছে। এটা তো কোনো নীতি হতে পারে না। আপনি আমাকে পেঁয়াজ দিবেন, আপনার কাছ থেকে আমি পেঁয়াজ কিনি, হঠাৎ করে আপনি হঠাৎ বন্ধুকে দিলেন। জি, এই যে ভারত ক্রাইসিসগুলো সৃষ্টি করে। এর আগে একবার রাজীব গান্ধী যখন নিতেছিলেন, ওই কোরিয়াত্তর যখন ঘূর্ণিঝড় হলো, বলে গেল চাউল দেবে, 5 লক্ষ মেট্রিক টন চাউল দেবে, দিল না, দিলই না। আমরা আশা করে থাকলাম ভারত এইভাবে বহুবার আমাদের ফাঁদে ফেলেছে, বহুবার মশলার দাম বাড়িয়ে দেয়, কোরবানি দিতে আসলে বাড়িয়ে দেয়, নানান কাহিনী তারা করে। আমরা এটা করতে চাই না, আমরা তো চাই সৎ প্রতিবেশী, কিন্তু সৎ প্রতিবেশী সুলভ কোনো আচরণ কি ভারত করে? আপনার বার্গেনিং করতে হবে। আমরা কি বার্গেনিং করেছি কিনা? আমাদের একদিন ছিল এরকম নতুন সরকার ছিল, আমরা এই পাকিস্তানে একজন বর্ডারে মারলে পারে ওরা 3 জন মারে, নেপাল ভুটান শ্রীলঙ্কা তারা মারতে পারে না। আর আমাদের এখানে প্রতিদিনই বর্ডার কিলিং হয়, হওয়ার পরে কি পতাকা বৈঠক টুটক কি হয় এটা শেষ করে নতুন শেষ। এবার আমরা বলি এই যে ভারত সাইফুল ভাই যে কথাগুলি নিয়ে আসছিলেন সেই সাথে আমি একসাথে যোগ করেই বলতে চাই যে তারা এই 5 তারিখ কী এমন হলো, 5 তারিখের আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে শুরু করে আওয়ামী লীগ অনেক বড় বড় নেতা বলতো, কি বলতেন যে যেদিন আওয়ামী লীগ ক্ষমতা হস্তান্তর করবে সেদিন 5 লক্ষ মানুষ মারা যাবে, রাস্তাঘাটে লাশ আর লাশ এবং রক্ত গঙ্গা বয়ে যাবে। কই একদিন মারা গেছে? আজকে যে ভারত জি, হিন্দুদের দিয়ে যে মিছিল করাচ্ছে, আপনি বলেন তো একজন হিন্দু মারা গেছে কিনা? আচ্ছা আমরা একটু ইলিশে যাই। ইলিশ যাই, ইলিশ তো আমরা খেতে পারবো না, ইলিশ আলোচনা পরে করি। কিন্তু কথা হলো যে আমার কথাটা ওই জায়গায় আওয়ামী লীগের একটা লোক মারা যায়নি, এখন বিক্ষিপ্ত কিছু মানে ঢাকা তার ছাত্রলীগকে ছেড়ে মেরেছে, ছাত্রলীগে মেরেছে। বরঞ্চ আমার জিলানিকে ক্ষতবিক্ষত করেছে টুঙ্গিপাড়া, আমার স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্টকে এবং আমাদের একজন সম্পাদক সদস্যকে মেরে ফেলেছে। কত বড় স্পর্ধা আপনি দেখেন। এখন
ইলিশের যে ব্যাপারটা, ইলিশ আমাদের মানুষ পছন্দ করে, পছন্দ করলে কিন্তু তাদের সাধ্য কুলায় না, কারণ তারা সেই পরিমাণ তাদের আর্থিক সঙ্গতি নাই। আর আমার কথা হলো এটা নিয়ে কোনো রাজনীতি হচ্ছে কিনা? রাজনীতি তো মানে একটু আছেই। কিরকম? আর আমরা না, রাজনীতি আছে মানে আওয়ামী লীগ থাকলে পরে নির্দিতে দিয়ে দিত, দেশের মানুষ খেতে পেলে না পেলে 2000 টাকা কেজি দিয়েছিল, তাদের সবসময় আওয়ামী লীগের সময় যা দেওয়া হয়েছে, এবার তো 3000 টন, যেটি আগের থেকেও বেশি বলা হচ্ছে। আগের থেকে বেশি এটা আমি বলতে পারি না, তার আমার কাছে ওই স্ট্যাটিস্টিক্সটা নেই, আগের বারেরটা নেই। এখন 3000 টন দিতেছেন, যদি আমাদের উৎপাদন বেশি বেড়ে থাকে, যদি দিয়ে দাম তো নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে দিতেই পারে। আমরা যদি এখন ভারতকে দেবই না ইলিশ, আমাদের বাংলাদেশ থেকে এক্সপোর্ট কোনো একটা জিনিস করি না আমরা, ওখান থেকে আম থেকে শুরু করে জাম, মুরগির ডিম পর্যন্ত আমরা ওখান থেকে নিয়ে আসি। কিন্তু হুট করে বন্ধ করে দেওয়াটা কি ঠিক হবে? আমরা যদি হুট করে বন্ধ করে দিই, তারা তো মনে করে তারা এগুলো দিবে না, তাদের দরকার আছে, এখানে তাদের এক্সপোর্ট করার দরকার আছে, আমাদের ইম্পোর্ট করার দরকার আছে। জি, গিভ অ্যান্ড টেক। গিভ অ্যান্ড টেক। আমাদের ধরেন ভারত কাছাকাছি, এখান থেকে আপনার এই ট্রান্সপোর্ট কষ্ট কম পড়ে, 7 দিনের ভিতরে 3 দিনের ভিতরে পাওয়া যায়। অন্য জায়গাতে চায়না থেকে বলেন, চায়না থেকে আমি চায়না বিভিন্ন দেশ, মিশর বিভিন্ন জায়গা থেকে আমরা পেঁয়াজের আমদানি করি, ইম্পোর্ট যদি করি চায়না থেকে, বিভিন্ন জায়গা থেকে, হয়তো ট্রান্সপোর্ট কস্ট আসতে দেরি হবে, কিন্তু দাম বেশি লাগবে, সময় লাগবে, বা তাহলে কাছে। আমাদের একটা জিনিস তো আমরা এক্সপোর্ট করি, সেই জিনিসটা আমরা যদি আমাদের থেকে থাকে যথেষ্ট, তাহলে দিলে আমার আপত্তি নাই। তবে ভারত যেভাবে কথা বলছে, অমিত শাহ যে কথা বলছে উল্টা দিকের পিঠে, ভারতে তো আমাদের বাংলাদেশের লোকরা না গেলে ভারতের হসপিটালগুলো তো বন্ধ হয়ে যাবে, হাসপাতালগুলি বন্ধ হয়ে যাবে। ভারতের এই যে সমস্ত ফাঁকি দিয়ে সমস্ত প্রসাধনী যেগুলি তারা বানায়, সব তো আমরা ব্যবহার করি, কাপড় থেকে শুরু করে সব কিছু আমরা তার করি। ভারত যদি এটা করে, তাহলে আমরা বাদ দিই। আমরা যদি ভারত যদি আমাদের সাথে এরকমই করে, ভারতের একজনও উচ্চপদস্থ গার্মেন্টস কর্মকর্তা আমাদের দেশে থাকতে পারবে না, অবৈধ হয়ে তারা ট্যাক্সও দেয় না। ট্যাক্স ছাড়া ভারতে 3rd হাইস্ট রেমিটেন্স বাংলাদেশ থেকে যায়, বিনা 1 টাকা ট্যাক্স দেয় না, তারা চায়। আমরা এগুলো বের করে দেবো আমাদের। আর একটা কথাই বলি, ভারত যদি আজকে পাহাড় নিয়ে খেলে, আমাদেরকে নিয়ে খেলে, এবং ভারত আওয়ামী লীগকে ক্ষমতা ফিরিয়ে আনার চেষ্টা করে, ভারতের সেনাবাহিনীর সংখ্যা কত, সে হলো 8-10 লক্ষ না 12 লক্ষ, 10 লক্ষের কাছাকাছি বা কম বেশি প্লাস মাইনাস হবে। ভারতের 10 লক্ষ সেনাবাহিনী যদি আসে, আওয়ামী লীগকে ক্ষমতা আনতে পারবে না, এইটা বলে দিলাম। আর বেশি বাড়াবাড়ি করলে ভারত ভাগ হয়ে যাবে, বেশি বাড়াবাড়ি করলে ভারত ভাগ হয়ে যাবে। ভারত কি এত বড় রিস্কে যাবে? ভারতেরও তো বাংলাদেশের সাথে সম্পর্কের দরকার আছে। এত কথা তাহলে বলে কেন? এখন একজন হিন্দু মারা গেল না, তারপর ওখানে তারা প্রতিদিন বলতে হিন্দু মারা যাচ্ছে, হিন্দু মারার মহোৎসব হচ্ছে। আমি তো ডাটাই দিলাম যে ভারতে বা হিন্দুদের 95% জমি কিনছে আওয়ামী লীগের দখল করেছে, 99% মেয়েদের জোর করে বিয়ে করেছে, যা করেছে তা করেছে। তো তারপরে সেই আওয়ামী লীগের প্রতি এতই কাছে, আওয়ামী লীগের দেশটাকে ধ্বংস না করতো। আমার 2012 সালে আমার মাত্র 18 থেকে 20 বিলিয়ন ডলার আমার ঋণ ছিল, আজকে 180 বিলিয়ন ডলার, 86 বিলিয়ন ডলার ঋণ কে করেছে? এই আওয়ামী লীগ সরকার করেছে। দেশের অর্থনীতি ধ্বংস করেছে, নৈতিক চরিত্র ধ্বংস করেছে, পুলিশ প্রশাসন বিচারক আইন আর কিচ্ছু রাখে নাই। এইরকম একটা গণহত্যাকারী একজনকে প্রতিষ্ঠিত করার জন্য ভারতে রেখে দিয়ে আমাদের যে হুমকি প্রতিদিন, এটা পরিষ্কার করে বলে যে পৃথিবীর কোন দেশ যাকে গ্রহণ করলো না। যুক্তরাজ্যে তার বোনের, সেখানে উনি বোন ওখানকার নাগরিকত্ব চেয়েছে, তার বোনের মেয়ে এমপি মন্ত্রী, সেখানেও নিতে পারতেছে না। পৃথিবীর একটা দেশও নিচ্ছে না, কারণ তার গণহত্যা করেছে, গণহত্যাকারীকে কিন্তু নেয় না। ভারত চ্যালেঞ্জ করে রাখছে কেন? কেন ভারত তাকে প্রশ্রয় দিচ্ছে? ভারত বের করে দেওয়া উচিত তাকে। দীর্ঘদিনের সম্পর্কের কারণে ভারত যেটা, তাহলে এটা কি হলো? ব্যক্তি সম্পর্কিত না, আপনার রাষ্ট্রের সাথে বা জনগণের সাথে সম্পর্কিত হবে। একটা মানুষ গণহত্যা করে, এখন তো এইটা কথাটা কেউ অস্বীকার করতে পারবে? গণহত্যা করে অস্বীকার করতে পারবে বলুন তো? এবং দেখেন এখানে আমরা কত নির্লজ্জভাবে, আমরা রাজনৈতিকভাবে আমরা বড় হয়েছি, রাজনীতি করতে আহত হয়েছি, মার খেয়েছি আমরা অনেকেই। আজকে যেটা ধরেন এই যে আমাদের দেশপ্রেমিক, আচ্ছা আমরা একটু ইলিশ নিয়ে একটু সাইফুল ভাইয়ের কাছে একটু মত নিয়ে আসি। ইলিশ খান নিয়ে ইলিশটা নিয়ে একটু সহজ করে যদি আপনার কাছে জিজ্ঞেস করি। ঠিক আছে, আপনি ইতিমধ্যে প্রশ্নটা পেয়েছেন, আমি একটু কথা বলি। প্রথম হচ্ছে আমরা ইলিশের মধ্যেও তো একটা কূটনীতি আছে, একটা রাজনীতি আছে। শারদীয় দুর্গোৎসবের আগে একটা স্বাভাবিক সম্পর্ক হলে তো এখানে ইলিশ আমরা কিছু দেব, ইলিশ রপ্তানি করব, এটাতে খুব বেশি আপত্তির কোনো বিষয় ছিল না। কিন্তু বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশের মানুষ, প্রায় অধিকাংশ মানুষ বছরে একবারও কিন্তু ইলিশ খাওয়ার সুযোগ নেই। প্রথমত আমাদের চাহিদা যে পরিমাণ ইলিশটা, ওই পরিমাণ আহরণ করা যাচ্ছে না। এবারও আহরণের পরিমাণ কম্পারেটিভলি কম এখনো পর্যন্ত। তো সুতরাং মন্ত্রণালয় বলছে পর্যাপ্ত। না, সেটা মন্ত্রণালয় তার ওই ভারতে
পাঠানোর যৌক্তিকতা প্রমাণ করবার জন্য হয়তো একটু বাড়তি করে তারপরে বলা। এক মন্ত্রণালয় বলছে পাঠানোর মতন অবস্থা নেই, বাণিজ্য মন্ত্রণালয় আবার সিদ্ধান্ত নিয়েছে পাঠানো যাবে। অর্থ উপদেষ্টাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলেন, তিনি বললেন সরকারের উচ্চ মহলের সিদ্ধান্তের কারণেই এরকম একটা পাঠানোর জায়গা। জাতীয় স্বার্থের কথা আমি জাতীয় স্বার্থের কথা, সেটা ভালো কথা। আমরা তো একটা জেস্চার বরাবরই দেখিয়ে এসেছি। এর আগে আমরা দিল্লিতে এবং কলকাতায় আমরা টাঙ্গাইলের শাড়ি পাঠিয়েছি, আমরা বেনারসি পাঠিয়েছি, আমের সময় আমরা আম পাঠিয়েছি, আমরা কলকাতাও পাঠিয়েছি, দিল্লিও পাঠিয়েছি, এবং আমরা ইলিশ পাঠিয়েছি। অর্থাৎ ইলিশ কূটনীতি বা দিল্লিতে বেনারসি টাঙ্গাইলের শাড়ি যে কূটনীতি, দুর্ভাগ্যজনকভাবে ভারতীয় সাউথ ব্লক বলে যারা পরিচিত, যারা নীতি নির্ধারক, ভারতের শাসক শ্রেণী, তাদের কিন্তু মনের মধ্যে বাংলাদেশের জন্য কোনো দরদ, কোনো মমতা এই পাঠানোর বিনিময়ে কিন্তু আমরা কিন্তু তৈরি করতে পারিনি। ফলে ভারত বাংলাদেশ সম্পর্কে ভারতের সরকার পরিবর্তন হলেও তাদের সাধারণ কিন্তু নীতি কৌশলে কোনো পরিবর্তন হয়নি। যেই ভারতের যিনি কী বল স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি যদি বলতে পারেন বাংলাদেশের নাগরিকদেরকে তিনি উল্টা করে তিনি পিটাবেন, আর তারপরে আমি আবার সেখানে ইলিশটা রপ্তানি করার সিদ্ধান্ত নিচ্ছি, তো এগুলো মেলে না। আমি কথা খুব পরিষ্কার, আমি কালকে এক টেলিভিশনে কথাটা বলেছিলাম, আজকে উচিত ছিল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের জন্য ভারতীয় হাই কমিশনারকে প্রণয় ভার্মাকে ডেকে অমিত শাহর এই ঔদ্ধত্যমূলক বক্তব্যের জন্য তার কাছ থেকে ব্যাখ্যা চাওয়া, বাংলাদেশের নিন্দা জানানো, বাংলাদেশের প্রতিবাদ জানানো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের সরকার এখনও এই উদ্যোগটা সরকার কিন্তু নেয়নি। ফলে আমরা আমি বললাম ডিপ্লোম্যাটিক জায়গাটাকে এভাবে আপনি করতে পারেন না। আপনি আপনার সমস্ত ইস্যুটা এখনও পর্যন্ত কিন্তু অমীমাংসিত। আমার বিরানভূমি হয়ে যাচ্ছে, আমি যে আমার পানিটা চাই, এটা তো ভারতের কোনো দয়া দাক্ষিণ্যের কোনো বিষয় না, এটা ন্যায্যতার প্রশ্ন। আমি ভাটির দেশ হিসাবে আমি আমার ন্যায্যতার প্রশ্নে আমি আমার উপযুক্ত পানির হিস্সাটা, ভাগটা আমি চাই। কিন্তু ভারত, আপনি খেয়াল করবেন, বর্ষা মৌসুম অতিরিক্ত পানি তারা ঠেলে দিয়ে এখানে তারা বন্যা তৈরি করে, আবার গ্রীষ্মের সময় যখন আমার পানি দরকার তখন তারা কিন্তু পানি প্রত্যাহার করে বাংলাদেশ কিন্তু প্রায় এক ধরনের মরুকরণের জায়গায় বাংলাদেশটা যাচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে ভারতে এ পর্যন্ত কোনো সৎ প্রতিবেশী তারা কিন্তু পরিচয় তারা কিন্তু দিতে পারেনি। আরটা খেয়াল করবেন, এমনকি আমার যে রোহিঙ্গা, আমার যে সমস্যাটা, কোনো আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ যেটা বলতেন বড় ধরনের একটা গলার কাটা, এই রোহিঙ্গাদের আমরা তো নিরাপদ একটা গণতান্ত্রিক প্রত্যাবাসন চাই মায়ানমারে, কিন্তু ভারত কোনোটা আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের পক্ষে আজ পর্যন্ত বলিষ্ঠভাবে কোনো অবস্থান পর্যন্ত গ্রহণ করতে পারেনি। যাকে আপনি বন্ধুত্বের তকমা দিচ্ছেন, 1971 সালে মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকার জন্য আমরা কৃতজ্ঞতা জানিয়ে ভারতে যখন আমরা তাদেরকে ফুল দিয়ে সংবর্ধনা দিই, তখন হয়তো দেখা যাবে যে ওই দিন বা তারা পরের দিন সীমান্তে তারা হয়তো আমার মানুষকে মেরে তারা হয়তো ওখানে ঝুলিয়ে রেখেছে। লাশ পাওয়ার জন্য আমাকে পতাকা বৈঠক সেখানে আমাকে কিন্তু প্রতি সপ্তাহে সেটা করে তারপরে ডেড বডি আমাকে এখানে আনতে হয়। আপনি খেয়াল করেন, নেপালের একজন নাগরিককে ভারতের সীমান্ত রক্ষীরা তারা সেখানে হত্যা করেছিলেন, এবং ভারতের নিরাপত্তা যিনি দায়িত্বে আছেন অজিত দোভালকে তাকে কাঠমান্ডুতে যেয়ে তাকে দুঃখ প্রকাশ করতে হয়েছে, এবং তার গ্রামে যে নেপালের ভারতের কর্তৃপক্ষরা তার গ্রামে যে পরিবারের কাছে তারা কিন্তু দুঃখ প্রকাশ করে এসছে। তো নেপালের মতন একটা ছোট রাষ্ট্র এরা যদি করতে বাধ্য করতে পারে, তাহলে আপনি এরকম স্বাধীন জাতীয় রাষ্ট্র হিসাবে আপনার কোনো মর্যাদা নাই, আপনার কোনো সার্বভৌম কোনো চৈতন্য জায়গা নাই। আমি তো কোনো দয়া দাক্ষিণ্যের বিষয় না, ভারতের সাথে আমি কি যুদ্ধ করতে যাচ্ছি? আমি আমার ন্যায্য অংশীদারিত্ব চাচ্ছি। আমি তোমাকে যেটা দিচ্ছি তার বিনিময়ে, এমনকি আপনি খেয়াল করবেন এই পর্যন্ত যেটা একটু আগে বললেন যে আপনি এখানে এখনো পর্যন্ত প্রতিদিন ভারতের মিডিয়াগুলো, আমি বলেছি যে এর সাথে সাম্প্রদায়িকতার কোনো সমস্যা নেই। ভারতে বাংলাদেশে কিন্তু বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু ঘটনা সংঘটিত হয়েছে, কিন্তু আমাদের ছাত্র তরুণরা, সকল বিরোধী জনগণের সকল অংশ, আমরা এখানে ধর্মীয় সংখ্যালঘু, জাতিগত সংখ্যালঘুদের বুক চিতিয়ে তাদের বাড়িঘর, ধর্মীয় প্রতিষ্ঠানকে আমরা পাহারা দিয়েছি। আপনি বলেছেন যেটি রাজনৈতিক সাম্প্রদায়িক নয়, আমরা এখানে রক্ষা করেছি। আমরা ভারতকে বলেছি যে তোমাদের এই দাদাগিরির জন্য, এই কর্তৃত্ববাদের জন্য, এই অনুগত রাষ্ট্র ক্লায়েন্ট হিসেবে বাংলাদেশকে দেখতে যে কোনো প্রতিবেশীর সাথে তোমাদের কোনো ভালো সম্পর্ক নেই, আমরা এটা দেখতে চাই না। এবং এটা করতে যে
ভারতের এই অঞ্চলে তার কোনো বন্ধুত্বের কোনো জায়গাটা নেই। আরেকটা দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে ভারতের বিরোধী দলগুলোর মধ্যে নানা ব্যাপারে বিরোধ আছে, কিন্তু বাংলাদেশের ইস্যুতে সবাই নীতি কৌশলের ব্যাপারে দেখলাম সেখানে তাদের মধ্যে কিন্তু বড় ধরনের কিন্তু কোনো কোনো ফারাক নেই। মতপার্থক্য নেই। বাংলাদেশের জনগণের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, তার অধিকারে, তার ভোটের, তার মুক্তির, স্বাধীন জাতি রাষ্ট্র হিসাবে তার যেটা স্বাধীন পররাষ্ট্র নীতি, এই ক্ষেত্রে কিন্তু ভারতের মর্যাদার কোনো জায়গাটা আমরা কিন্তু এখনো লক্ষ্য করিনি। ভারতের উচিত হবে এই যে বাংলাদেশের মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, ভারতের মানুষটা আমাদের বন্ধু, ভারতের বিশাল যে জনগোষ্ঠী তারা তো আমাদের বন্ধু। দুর্ভাগ্যজনকভাবে বর্তমান যারা সরকারে আছেন তারা যে একটা সাম্প্রদায়িক বিভাজন, যে বিভাজন হলো ঘৃণার, প্রতিহিংসার, এটা করতে যে বাংলাদেশ বিরোধী তৎপরতা না চালালে, এখানে বাংলাদেশের বিরুদ্ধে তারা একটা হিন্দুত্ববাদী একটা ক্যাম্পেইন না চালালে নরেন্দ্র মোদীর রাজনীতি ওখানে পরিপুষ্ট হয় না। এই কারণের জন্য তারা একটা ধারাবাহিকভাবে পরিকল্পিতভাবে বাংলাদেশ বিরোধী তৎপরতা এগুলোকে ভারতকে বন্ধ করতে হবে। এবং সেজন্য আমি বলতে চাই আমাদের নতুন যে সম্ভাবনা তৈরি হয়েছে, আমি ভারতসহ সকল প্রতিবেশীর সাথে আমরা আমাদের মর্যাদার জায়গাগুলো থেকে আমরা সৎ প্রতিবেশীর বসবাস করতে, কিন্তু ভারতকে প্রমাণ করতে হবে তারা সৎ প্রতিবেশীর আচরণ ভারতকে করছে কিনা। হাবিব ভাই, আপনার কাছে যে বিষয়টি বিরতির আগেই একটি বলেছিলাম যে পাহাড়ের ঘটনা, যে পাহাড়ি বাঙালি আমরা দেখছি পার্বত্য চট্টগ্রামের 2 জেলায়, বিশেষ করে যে খাগড়াছড়ি এবং রাঙামাটিতে, সেখানে পাহাড়ি এবং বাঙালিদের সংঘর্ষ হয়েছে। গতকাল পর্যন্ত মৃত্যুর ঘটনা আমরা দেখেছি, যদিও আজ পরিস্থিতি অনেকটাই শান্ত, নতুন করে কোনো মৃত্যুর খবর আমরা পাইনি, কিন্তু দ্বিতীয় দিনের মতো অবরোধ চলছে। সাজেকে যারা ঘুরতে গিয়েছিলেন এরকম অনেক পর্যটক আমরা জানি যে আটকে পড়েছে। তাছাড়া রাস্তাঘাট বন্ধ থাকার কারণে ভোগান্তিও হচ্ছে। তো আসলে আমরা ঢাকার এবং দেশের বিভিন্ন জায়গায় ছোটোখাটো অনেক বিষয় আন্দোলন সংগ্রাম এই নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর দেখেছি, এবং আমরা এরকম শুনতাম যে এতদিন মানুষ বলতে পারেনি তাই এখন বলার সুযোগ পাচ্ছে। কিন্তু পাহাড়ের ঘটনাটি কি এরকমই, না ভিন্ন কিছু আছে এখানে? না, পাহাড়ের ঘটনাটা আওয়ামী লীগের সৃষ্টি। 72 সালেই তোরা সব বাঙালি হয়ে যা, তখন থেকে তো শুরু হলো নাকি? সন্তুলানার বাবা, তারপর তো সন্তুলান মা। এখন কেন? তার ভাই, হ্যাঁ, তার ভাই। এখন হলো এখন কেন? ওই যে তারপরে আওয়ামী লীগ শান্তি চুক্তি করলো। শান্তি চুক্তি করার পরে সেটাও তো একটা অসম চুক্তি হয়েছে, এবং সেটা কার্যকরী সে ধরনের কোনো ইয়ে করতে পারে নাই। তারা বিক্ষুব্ধ, আমরা মনে করি যে আমাদের বিপক্ষে গেছে। হোসেন মোহাম্মদ এরশাদের সাথে আমরা একদিন দেখা ফেরিতে, জি, বেঁচে থাকার সময় তোমার শান্তি চুক্তি হয়, সেও আমাকে বললো এত রক্ত দিল আমার সেনাবাহিনীর সদস্যরা, সেটা আমরা এইভাবে অনুমতো করে তাদের কাছে ছেড়ে দিয়ে আসলে তো ঠিক হলো না। এখন নতুন করে মাত্রা এখন কেন আবার হচ্ছে? মাঝখানে থেমে ছিল, একদিন থেকে টুকিরা বিভিন্নভাবে শুরু করেছিল। এখন আমি মনে করছি যে এটা পাহাড়ি ওদের সমস্যা তো আছেই, তার সাথে ইন্ধন যোগাচ্ছে আপনার ভারত এবং আওয়ামী লীগ। ভারত এবং আওয়ামী লীগ না কেন মনে হচ্ছে? কেন ভারত তো তাদেরকে রেখে সন্তুলনদের সব কিছুকে করে নাই। মানে এই যে পাহাড়ে যে দীর্ঘদিন ধরে শান্তি চুক্তির আগে অস্ত্র সরবরাহ থেকে শুরু করে শেল্টার দেওয়ার ট্রেনিং কোথায় দিয়েছিল? তা তো ভারতেই দিয়েছিল। শান্তি চুক্তি হওয়ার পরেও তো সেটা কার্যকারিতা ওই পরিমাণ নেই। নাই তো ওইভাবে। এখন তারাও এখানে একটা বাংলাদেশকে নিয়ে তাদের অভিযোগ। এখন কথা হলো যে ভারত অশান্তি, আর এখন তো চাপি। যেন এই কথাটা শুনতেও আমাদের কষ্ট লাগছে। ভারতের একজন মন্ত্রী এত প্রভাবশালী একজন মানুষদের বলে যে উল্টা দিকের পিটাবো, তারা আমরা কী করতে হবে তখন? তো বলেন তো, তাদেরকে আমরা কী দেইনি? কালকে তো আমি বলতে বাধ্য হব। তাদের তো আমরা ট্রানজিট দিয়েছি, করিডোর দিয়েছি, সব দিয়েছি। তারপরে তারা একজন ব্যক্তির কারণে তারা আমাদের সাথে এই সারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যাচ্ছে। এখন কদিন মতো মানুষ বলবে ভারত 71-এ আমাদের কোনো সহযোগিতা করেনি, নিজের স্বার্থে করেছে তো নিজের স্বার্থে নিজের স্বার্থে করে। সবাই তো তার নিজের স্বার্থেই করে না, এত বড় স্বার্থ আমরা তো একটা মনে করছি পাগল হয়ে পড়ে। জি জি, আসলে কি তাই না? আসলে আমাদেরও দরকার ছিল, তাদের দরকার ছিল বেশি। তারা একদিকে গোটা পাকিস্তান এক থাকলে পারে ভারত কাঁপতো না। জি, সেই কাঁপাকাঁপি বন্ধ করার জন্য আমাদেরও পাকিস্তান যেটা আমাদের অত্যাচার করেছে আমরা তখন প্রয়োজন মনে করি, তারা আরও বেশি করে প্রয়োজন মনে করেছে। আর আওয়ামী লীগ সরকার আসার পরে তাদের ঘুরিয়ে আসলে না, সরাসরি সব কিছু হচ্ছে সরাসরি। একটা মানুষ একটা দেশ যদি একটা দেশকে স্বাধীনতার জন্য আন্তরিকভাবে করেই থাকতো, সেই দেশে কিছু শত্রু হতে পারে, সেই দেশের মানুষ শত্রু হতে পারে, সেই দেশের বিরোধিতা করতে পারে,
আওয়ামী লীগ তো সব দিয়েছিল, তারপর তিস্তার পানি দিয়েছে, পদ্মার পানিকে ঠিক মতো দিয়েছে, ফারাক্কার পানি ঠিক মতো ছেড়েছে। তাহলে কি কোন রাজ্যে ছাড়ে না? আমার বাংলাদেশের একটা লোককে ভারতে চাকরি করে, কেউ গার্মেন্টস সেক্টরে চাকরি করে, আমাদের এই চাকরি করে, ভারতেরই বেশি করে এখানে। ভারতের বেশি করে মানে কি, ভারত থার্ড হাইস্ট হলো রেমিটেন্স বাংলাদেশ থেকে যায়। তাদের বেতন আমি জানি তো, এটা বেতন এক একজন 2 লাখ 3 লাখ টাকার বেতন, যেটা আমাদের বাংলাদেশের লোকেরা 60-70 হাজার টাকা করতে পারে। তারপর তাদের ওখান থেকে আমরা এটাই করেছি। আপনার হলে এরা শ্রীলঙ্কা আর গার্মেন্টস সেক্টর বিশেষ করে এই এরা আছে আর কি। তো এখন ভারত কি বেশি সুবিধা করতে পারবে পাহাড়ে? আপনার কি মনে হয়, যেহেতু আপনি না, ভারত এবং এটা আওয়ামী এটা লীগকে দায়ী এটা আমি করছেন? বলি, এইটা আমাদের সেনাবাহিনীকে এখন দায়িত্ব নিতে হবে। সেনাবাহিনী যদি কঠিনভাবে মানে শক্ত হতে হবে, শক্ত দায়িত্ব তো হয়, তারা আছে। না ওইটা দায়িত্ব মানে দায়িত্ব নিয়েই এটা বন্ধ করতে হবে। আচ্ছা, সেনাবাহিনী যদি শক্ত হয়ে বন্ধ করে তাহলে পাহাড়টা খুব বেশি দূর আগাতে পারবে না। তাদের নিজেরা তো এক না, বিভিন্ন তার গোষ্ঠী আছে, অনেক আছে, গোষ্ঠী তারা আছে, যে তারা ইউনাইটেড হতে পারতো। জি যেমন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় আওয়ামী লীগের ম্যান্ডেট ছিল, জি। তারা ভোট তারা পেয়েছিল, তারপরে অনেক দল বিরোধিতা করছে, কিন্তু অধিকাংশ লোক তো পক্ষে ছিল। কিন্তু এখানে তো ওদের কোনো ম্যান্ডেটধারী কেউ নেই, যে যার মতো সে অর্থাৎ ওরা সংগঠিত ওইভাবে হয়ে ব্যাপক আকারে কিছু করতে পারবে মনে হয় না। তবে সেনাবাহিনীকে এখানে কঠিন অবস্থায় নিতে হবে, তাহলে পরে ওটা বন্ধ হয়ে যাবে এবং বন্ধ হওয়া উচিত। এরপরে আপনার আছে ভারত আরও খেলা খেললো, যেমন সাইবুলে বলল রোহিঙ্গা ইস্যুতে। জি, আমাদের তো সমর্থন করলোই না, বরঞ্চ ভারতে যেগুলো রোহিঙ্গা গেছিল তাদের কোন পাঠিয়ে দিল। এবং যখন আপনার হলো কী বলে আরাকান আর্মির নামে একটা ওরা কী বলে, ওরা যখন আক্রমণ করে চৌকিতে আক্রমণ করলো, আমি সেদিন প্রথম দিনে আমি বলেছিলাম ওদের সে সাধ্য নাই, 24টা 30টা চৌকিতে যে ওরা আক্রমণ করলো, এই সাধ্য ওদের নাই, সামর্থ্য নাই। তারা করে এটা করলো, নরেন্দ্র মোদী চলে গেল ওখানে, মায়ানমারে গেল, গিয়ে তাদেরকে বললো যে বাংলাদেশ তার মায়ানমারের আত্মরক্ষা করার অধিকার রয়েছে, আমার বাংলাদেশ সরকারও তাই বললো। আমি সেই দিন বলেছিলাম এই যে বীজ রোপণ করলেন এই রোহিঙ্গারা বাংলাদেশ সম্ভবত এটা আমাদের সবচেয়ে বড় কূটনৈতিক একটা ব্যর্থতা ছিল। হ্যাঁ, যাবে বলে আমার বিশ্বাস, আজ পর্যন্ত দিতে পারে নাই। সেই 17 সাল এত আমাদের বন্ধু রাষ্ট্র, আমরা রোল মডেল, আমাদেরকে মানুষ ফলো করে, সবচেয়ে সুদক্ষ আমাদের সরকারের কর্মকর্তারা কই একটা রোহিঙ্গা পাঠাতে পেরেছে? বরঞ্চ জিয়া রহমানের সময় যখন পাঠিয়েছিল ফেরত পাঠাচ্ছে, ম্যাডাম খালেদা ক্ষমতা আসার পর যা ছিল তাও ফেরত গিয়েছিল অল্প কিছু বাদে, একটাও ফেরত আসতেছেই। তার মানে কেউ নাই। এতদিন পরে বুঝলো আওয়ামী লীগ কেউ নেই, তার দলের লোকও তার সাথে নাই, কেউ রক্ষা করতে যায় না, আর নিজেও রক্ষা না করে দলের লোকজন ফেরতে চলে গেল। আচ্ছা, এই প্রসঙ্গে সাইফুল ভাই আপনি একটু রোহিঙ্গা প্রসঙ্গ দিয়ে হাবিব ভাই শেষ করলেন, কিন্তু আমরা যদি পাহাড় যে জায়গাটা থেকে ছিল দুইটা মিলাই যদি একটু বলতেন। আমি একটু পাহাড়ের প্রথম বলা যে পাহাড়ের যে ঘটনা, এটা তো খুবই ছোট একটা ঘটনা থেকে শুরু হয়েছে। এই ঘটনাটা নিন্দনীয়, যে হত্যাকাণ্ডের ঘটনা হয়েছে, সেটার জন্য আমরা নিন্দা জানাই, আমি দুঃখ প্রকাশ করি। ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, এগুলো অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, এবং এটাকে ছড়িয়ে তারপরে সেখানে যে 144 ধারা জারি হয়েছে, রাঙ্গামাটিতে আজকে 144 ধারা আজকে সেখানে প্রত্যাহার করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত অবরোধ এবং নানা কর্মসূচি সেটা অব্যাহত আছে। আমি প্রথম বলতে চাই যে এটা আমরা যেটা একটু আগে হাবিবে উল্লেখ করছিলেন, আমরা 97 সালে আমরা যে শান্তি চুক্তি আওয়ামী লীগ সরকার যেটা স্বাক্ষর করেছিলেন, তো এই শান্তি চুক্তি দেখা যাচ্ছে যে পাহাড়ে যে কিন্তু শান্তি কিন্তু নিশ্চিত করতে পারেনি। শান্তি চুক্তি প্রথমত বাস্তবায়নের কিছু হয়েছে, বাস্তবায়নের অনেকগুলো করা যায়নি, কিন্তু শান্তি চুক্তির মধ্য দিয়ে যে আশাটা করা গিয়েছিল যে পাহাড়ে একটা সমমর্মিতা, একটা সৌহার্দ্য, ভূমি সমস্যা থেকে শুরু করে অন্যান্য সমস্যাগুলোর সমাধান হবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে এত বছর পরও সমস্যাগুলোর সমাধান হয়নি। আমি ইতিমধ্যে বলেছি, আমি মনে করি যে আজকে 2024 সালে এসে দরকার হবে শান্তি চুক্তির পুরোপুরি একটা পর্যালোচনা দরকার হবে, এবং এই শান্তি চুক্তির মধ্যে ধরুন পাহাড়ের অর্ধেক জনগোষ্ঠী বাঙালি বলে যারা পরিচিত, তারা কিন্তু এই আলাপ আলোচনার ভিতরেই তারা কিন্তু নেই, তারা কিন্তু এর বাইরে। আপনাকে সত্যি সত্যি যদি একটা স্থায়ী শান্তি যদি আপনাকে নিশ্চিত করতে হয়, তাহলে 97 সালের এই চুক্তিটাকে পর্যালোচনা করে কি বাস্তবায়ন হয়েছে আর কোথায় বাস্তবায়ন হয়নি, সমস্যাটা কোথায়,
দ্বিতীয়ত হচ্ছে যে ওখানে বাঙালি গোলে যারা পরিচিত আছেন, সেখানে আপনি একটা ইনক্লুসিভ সমাধান লাগবে, সবাইকে যুক্ত করে আলাপ আলোচনা, বোঝাপড়া, একটা সৌহার্দ্য সমমন্বিতার ভেতর দিয়ে একদিকে আমি আমার পাহাড়ের মানুষ, আমার ক্ষুদ্র নৃগোষ্ঠী বলি বা ক্ষুদ্র জাতিসত্তা বলি, তাদের যে অধিকারের জায়গাটা যেমন নিশ্চিত করা, আবার সেখানে বাঙালি হিসেবে যারা এখন পরিচিত আছেন তারা কিভাবে ভাই ভাইয়ের মতন করে তারা সেখানে বসবাস করতে পারেন, এটা একটা বড় একটা ইস্যু, যেটা অনেক গভীরে আলাপ আলোচনা দরকার। ইস্যুটা যদি আপনি জিয়ে রাখেন, যেটা হাবিব একটু উল্লেখ করছিলেন, তাহলে কিন্তু বলতে পারেন ভারত বলি অথবা মায়ানমার বলি অথবা এই অঞ্চলকে কেন্দ্র করে নানা পরাশক্তির বহু ধরনের তাদের তৎপরতা আছে। বাংলাদেশকে যারা অস্থিতিশীল করতে চায়, বাংলাদেশকে তারা ধরেন তাদের জিও পলিটিক্যাল ইন্টারেস্ট থেকে বাংলাদেশকে যারা তাদের এই নিয়ন্ত্রণের মধ্যে আনতে চায় আর তাদের সামরিক অর্থনৈতিক কৌশলের আনতে চায়, বিশেষ করে ওই অঞ্চলকে কেন্দ্র করে সেখানে আরেকটা ফিলিস্তিনের মতন আরেকটা যেখানে ভূখণ্ডরা একটা তৈরি করবার একটা প্রবণতা আমরা বিভিন্ন সময় এগুলো শুনি। ফলে নানা ধরনের তৎপরতা আছে, এর নানা মাত্রা আছে, অর্থাৎ বহুমাত্রিকতা এই সংকটের। এবং দেখা যাচ্ছে এটার সাথে আপনি খেয়াল করবেন যে ভারতের বিভিন্ন সশস্ত্র গ্রুপ, এমনকি মায়ানমারের যারা গ্রুপটা আছেন কেএনএফ নাম করে নানা ধরনের আমরা দেখছি যে সময় অস্ত্র তারা ব্যবহার করছেন বিভিন্ন গ্রুপগুলো, এগুলো কিন্তু অনেকগুলো আমাদের সাধারণ পুলিশ বা সাধারণ বাহিনীর হাতেও কিন্তু নেই। ফলে এটার অনেকগুলো মাত্রা, ফলে পাহাড়ে যদি শান্তিটা না আসে তাহলে কিন্তু এই পাহাড়ে অস্থিতিশীলতা আমার বাংলাদেশের আমার কিন্তু সমতলও কিন্তু এটাকে অস্থিতিশীল করে তুলতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ, ওই অঞ্চলের নিরাপত্তা যদি ওখানে যদি আমরা নিশ্চিত করতে না পারি, বাংলাদেশেরও কিন্তু জাতীয় নিরাপত্তা ইস্যু কিন্তু হুমকির মধ্যে কিন্তু পড়তে পারে। ফলে পাহাড়ের নিরাপত্তা, 3টা জেলার নিরাপত্তা, এবং আমি মনে করি সবচেয়ে বড় নিরাপত্তা হচ্ছে 3টা জেলার যারা নাগরিক আছেন, মানুষ আছেন, তাদের মধ্যকার বোঝাপড়া। এবং আমি ইতিমধ্যে বলেছি এই সংকটের কোনো সামরিক সমাধান নেই। সামরিক সমাধান করে তাৎক্ষণিক আপনি সমাধান করতে পারেন, কিন্তু আখের যদি আপনাকে দীর্ঘস্থায়ী সমাধান করতে হয়, সমস্যাটা একটা রাজনৈতিক সমস্যা। তাহলে রাজনৈতিক সমস্যাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা দরকার, প্রত্যেককে যুক্ত করা দরকার, ইনক্লুসিভ সমাধান দরকার। আস্থায় নেন, আলাপ আলোচনা করেন এবং তার সঙ্গে জাতীয় নিরাপত্তার প্রশ্নটাকে যুক্ত করে এর একটা সামগ্রিক, এর একটা উদ্যোগটা এখানে দরকার। না হলে যেটা হবে, ধরুন ভারত আজকে ধরুন যেটা করছে, দেখা যাবে যে আমার ওই অঞ্চলে ভারত আরেকটা ফ্রন্ট খোলাটাও কিন্তু অসম্ভব না। আমি অমিত শাহের কালকে বক্তব্যের মধ্যে যে ক্ষোভ, যে ঘৃণা, যে বিদ্বেষ সেখানে একেবারে ঝরে ঝরে পড়ছে, মানে এটা অবিশ্বাস্য। ভারতের মতন একটা দেশের একটা স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি একটা ছোট প্রতিবেশী সম্পর্কে তিনি এরকম বিদ্বেষমূলক কথা বলতে পারেন, এটা 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 অবিশ্বাস্য হয়। এটা একটা, তার মানে হলো যে তারা মানে মানে এখন তারা অনেক কিছু নিয়ে তারা কিন্তু খেলতে চাইবেন। এবং অন্তর্বর্তী সরকারের উচিত হবে সুতরাং ভারতের সঙ্গে আমরা যেমন চোখে চোখ রেখে কথা বলা আমার জাতীয় স্বার্থের প্রশ্নে, আর এই অঞ্চলের ব্যাপারে প্রথমত আমার ঘরের সংকট আগে আমাকে মোকাবেলা করতে হবে। তারপরে যেটা হাবিব ভাই বলছিলেন, আমার সেনাবাহিনী বা আমার অন্যান্য প্রতিরক্ষা বাহিনী, আমার বাকি যারা আছেন, তারা যাদের সার্বভৌমত্বকে যারা পাহারা দেবেন, যারা সীমান্তকে যারা রক্ষা করবেন, তারপরে তাদের দায় দায়িত্বের প্রশ্ন আছে। ফলে এখানে অনেকগুলো পক্ষ এখানে যুক্ত আছে। বাংলাদেশকে মাথা ঠান্ডা করে জিও পলিটিক্যাল হিসাবটা বিবেচনার মধ্যে রেখে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী সংকটের সমাধানের দিকে আমাদের কিন্তু যাওয়া দরকার। আমরা একদম শেষ প্রান্তে, হাবিব ভাই আপনি এই ইস্যুতে এক বাক্যে একটু আমি এক বাক্যে বলতেছি, এটা সমাধান এনিহাও করতে হবে। জি, বর্তমান সরকারের সুবিধা হলো আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ বাদে সব মানুষ এই সরকারকে সমর্থন করেছে। অর্থাৎ এই সরকার যদি রাজনৈতিক দলগুলির সাথে আলাপ আলোচনা করে এই সমস্যার সমাধান করতে চায়, তাহলে আমার মনে হয় যে এই সমস্যা অচিরেই আমরা নিরসন করতে পারবো এবং দেশটাকে সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। সর্বশেষ যে কথাটা বলতে চাই, বাংলাদেশে এই যে জাতিসংঘের যে ইতিহাস আছে ডক্টর ইউনূস, এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরেই প্রথম একজন নোবেল বিজয়ী কোনো দেশের সরকার প্রধান হয়েছে। সেই যখন অন্য অন্য দেশের রাষ্ট্র বা সরকার প্রধানরা আসবে, তাদের মর্যাদা একরকম, ইউনূস সাহেবের মর্যাদা কিন্তু আর একরকম। এখানেও দুর্ভাগ্য
আমার পাশের দেশ ভারতের প্রধানমন্ত্রী তার সাথে ওখানে সময় দিবেন না, তার মানে কি? দেখাই হবে না দুজনে। দেখাই হবে না। তা কত নৃশংস, কত মানে নিষ্ঠুর, কত নিষ্ঠুর আচরণ তার প্রতিবেশীর সাথে। কার কারণে? একজনের কারণে, যে মানবতা বিরোধী অপকর্ম করেছে, যে একেবারে প্রমাণিত খুনি, মাস ম্যাসাকার করেছে। শেষ করব। সেই মানুষকে যদি ভারত যদি দিয়ে দেয়, তাহলে তার নীতি নৈতিকতা তাদের সম্বন্ধে সারা পৃথিবী সাতবার ভাববে, তাদের ক্ষতি তাদেরই হবে। অনেক ধন্যবাদ আমাদের সবার প্রিয় হাবিবুর রহমান হাবিব ভাই এবং সাইফুল হক ভাই। আমরাও হাবিব ভাই যে কথাটি বলছিলেন সেই কথা ধরেই বলবো যে আগামীকাল জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বাংলাদেশ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যাবেন তার প্রতিনিধি দলকে নিয়ে, এবং যে 24 তারিখ তিনি সেখানে পৌঁছবেন এবং পৌঁছে সেখানে বাংলাদেশের জাতিসংঘের সদস্য পদের 50 বছর পূর্তি উপলক্ষে কমপক্ষে 50টি দেশের সরকার প্রধান এবং রাষ্ট্রের অতিথিদের নিয়ে তিনি একটি অনুষ্ঠান করবেন এবং কয়েকটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে বৈঠক সহ বেশ কয়েকটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সরকার প্রধানের সঙ্গে তার বৈঠক রয়েছে এবং সবশেষ তিনি 27 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবে। আমরা প্রত্যাশা করি সেই ভাষণের মধ্য দিয়ে বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা এবং বহির্বিশ্বের সাথে বাংলাদেশের অবস্থান আরও বেশি স্পষ্ট হবে এবং সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হওয়ার পথযাত্রায় আরও এগিয়ে যাবে আমাদের প্রিয় বাংলাদেশ। সেই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সন্ধ্যা 7:30টায় সন্ধ্যার নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।